আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে 13 জুলাই। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার সিলেবাসটা হচ্ছে প্রথম 4টা অধ্যায়। আমরা গত 2টা পর্বে প্রথম 2 অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা 3য় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো যে বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি, তাই পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য হচ্ছে ভিডিওগুলো তৈরি করা। পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর পরীক্ষার আগের দিন সরকার থেকে নির্দেশনা দেওয়া হবে, তখন সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এরপরে যে আমি আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা 3য় অধ্যায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, ইনডোর গেমস কাকে বলে? কোনো ঘরের মধ্যে বা ইনডোরে যে খেলা অনুষ্ঠিত হয়ে থাকে তাকে ইনডোর গেমস বলে। প্রশ্ন 2, আউটডোর গেমস কাকে বলে? ঘরের বাইরে অর্থাৎ খেলার মাঠ বা বড় খোলা জায়গায় যেসব খেলা অনুষ্ঠিত হয় তাকে আউটডোর গেমস বলে। প্রশ্ন 3, 5-এ-সাইড ফুটবল বা 5-এ-সাইড ফুটবল খেলার মোট খেলোয়াড় কতজন? 5-এ-সাইড ফুটবল খেলার ক্ষেত্রে প্রতিটি দলে 3 জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 8 জন খেলোয়াড় থাকে। প্রশ্ন 4, 5-এ-সাইড বাস্কেটবল খেলার ক্ষেত্রে প্রতিটি দলে মোট কতজন খেলোয়াড় থাকে? 5-এ-সাইড বাস্কেটবল খেলার ক্ষেত্রে প্রতিটি দলে 7 জন অতিরিক্ত খেলোয়াড় সহ মোট 12 জন খেলোয়াড় থাকে। প্রশ্ন 5, সফটবল প্রো বা নিক্ষেপ করার নিয়ম লেখো। এটা হবে কি থ্রো, ঠিক আছে, প্রো না। খেলা পরিচালনার শুরুতেই শিক্ষার্থীদের বুঝিয়ে দেবে তারা কয়টি করে বল থ্রো বা নিক্ষেপ করতে পারবে। একটা 2 থেকে 3 মিটার লম্বা দাগ বা গোল বৃত্ত তৈরি করতে হবে। দাগের পেছন থেকে অথবা গোল বৃত্তের মাঝখান থেকে প্রত্যেক শিক্ষার্থী বল নিক্ষেপ করবে। যে বেশি দূরত্বে বল নিক্ষেপ করবে সে জয়ী হবে। প্রশ্ন 6, হুইল চেয়ার বাস্কেটবল কোন ধরনের প্রতিবন্ধীরা খেলতে পারে? শারীরিক প্রতিবন্ধী, বিশেষ করে যারা হাঁটতে পারে না এমন প্রতিবন্ধীরা হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে পারে। প্রশ্ন 7, প্রতিটি দলে ফিল্ড হকি খেলার মোট খেলোয়াড় কতজন? প্রতিটি দলে 5 জন অতিরিক্ত সহ ফিল্ড হকি খেলায় মোট খেলোয়াড় সংখ্যা 16 জন। প্রশ্ন 8, ব্যায়াম বা শরীরচর্চা করতে হয় কেন? সংবহনতন্ত্র বা মাংসপেশি সচল করা সংবহনতন্ত্র বা মাংসপেশি সচল করা, ক্রিয়া নৈপুণ্য বৃদ্ধি করা, শারীরিক ওজন হ্রাস করা, আনন্দ উপভোগ করা ইত্যাদি কারণে ব্যায়াম বা শরীরচর্চা করতে হয়। প্রশ্ন 9, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা কেন খেলায় অংশগ্রহণে সক্ষম হয় না? শারীরিক অক্ষমতা, মনোবল ও আত্মবিশ্বাসের অভাবে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা খেলায় অংশগ্রহণে সক্ষম হয় না। প্রশ্ন 10, শরীর ও মন ভালো থাকার উপায় কী? শরীর ও মন ভালো রাখার উপায় হচ্ছে শরীরচর্চা বা খেলাধুলা করা। প্রশ্ন 11, যে কোনো শারীরিক কার্যক্রম যা আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তাকে কী বলে? তাকে শরীরচর্চা বা শারীরিক ব্যায়াম বলে। প্রশ্ন 12, প্রতিবন্ধীদের সাথে অন্যদের সম্মিলিতভাবে দল গঠন করে যে খেলা খেলা হয় তা কী নামে পরিচিত? সেটা ইউনিফাইড স্পোর্টস নামে পরিচিত। ইউনিফাইড পার্টনার শব্দটির অর্থ কী? প্রতিবন্ধী নয় এমন শিক্ষার্থী। প্রশ্ন 14, ক্রিয়া বা খেলাধুলা কী? শরীরচর্চা আনন্দ লাভের সঙ্গে সম্পৃক্ত ক্রিয়াকলাপ। প্রশ্ন 15, প্রচলিত ইনডোর খেলা প্রতিবন্ধীরা খেলতে না পারা একটি কারণ বলো। কৌশল বুদ্ধি ও দ্রুত চিন্তা করার ক্ষমতা না থাকা। প্রশ্ন 16, হকি কী ধরনের খেলা? হকি হচ্ছে এটা আউটডোর খেলা। প্রশ্ন 17, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের খেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কাদের মতামত নিতে পারি? আমরা শিক্ষক, সহপাঠী এবং বন্ধুদের মতামত নিতে পারি। প্রশ্ন 18, প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলায় সহযোগিতার জন্য কী করতে পারি? প্রয়োজনীয় উপকরণ ও খেলার নিয়ম শিথিল করতে পারি। প্রশ্ন 19, প্রচলিত 4টি ইনডোর খেলার নাম বলো। লুডো, দাবা, ক্যারাম, টেবিল টেনিস। প্রশ্ন 20, প্রচলিত 4টি আউটডোর খেলার নাম বলো। ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল। প্রশ্ন 21, কখন প্রতিবন্ধী এবং সাধারণ শিক্ষার্থীর মধ্যে দ্রুত বোঝাপড়া ও বন্ধুত্বের সৃষ্টি হয়? খেলাধুলা ও ব্যায়ামের সময়। প্রশ্ন 22, কাদের খেলায় অংশগ্রহণের সুযোগ রয়েছে? স্বাভাবিক ও প্রতিবন্ধী সকলেরই খেলায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। এরপর যে আমরা দেখব কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন 1, সবাই সব খেলা খেলতে না পারার ক্ষেত্রে বাধাগুলো কী কী? খেলার বাধা, খেলার সাথীর অভাব, প্রয়োজনীয় সামগ্রী না থাকা, উপযুক্ত পরিবেশের অভাব, খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে না জানা,
সামাজিক প্রতিবন্ধকতা, সকল খেলাধুলার নিয়মকানুন সম্পর্কে না জানা, খেলাধুলার প্রতি আগ্রহ না থাকা, শারীরিকভাবে অসমর্থ বা প্রতিবন্ধী হওয়া, অত্যন্ত ব্যয়বহুল হওয়া, আশেপাশে বড় মাঠ না থাকা, দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকা, বেশিরভাগ খেলা দলগত হওয়া, একাধিক খেলোয়াড় প্রয়োজন, প্রয়োজনীয় সংখ্যক খেলোয়াড়ের অপ্রতুলতা, সময় বেশি লাগা, অলসতা নির্ভর জীবনযাপন করা, সমাজের সকলের অনগ্রসরতা। প্রশ্ন 2, খেলাধুলা মানুষের শরীরের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মধ্যে কিছু খেলা ইনডোর, আবার কিছু খেলা আউটডোর। ইনডোর ও আউটডোর খেলার মধ্যে পার্থক্য লেখো। ইনডোর এবং আউটডোর খেলার মধ্যে পার্থক্য। প্রথমে দেখব ইনডোর খেলা। ইনডোর খেলা সাধারণত বদ্ধ কোনো জায়গায় অনুষ্ঠিত হয়। এই খেলায় কৌশল, বুদ্ধি ও দ্রুত চিন্তা করার প্রয়োজন হয়। কিছু প্রচলিত ইনডোর গেমস হচ্ছে দাবা, ক্যারাম, লুডো, টেবিল টেনিস, শব্দ তৈরি করা খেলা ইত্যাদি। তবে আউটডোর খেলা সম্পর্কে দেখি। আউটডোর খেলা খোলা পরিবেশে খোলা মাঠে অনুষ্ঠিত হয়। এই খেলায় বুদ্ধির পাশাপাশি শারীরিক সক্ষমতা ও অনেক শক্তিরও প্রয়োজন হয়। কিছু প্রচলিত আউটডোর খেলা হচ্ছে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল ইত্যাদি। প্রশ্ন 3, নিপু একজন বিশেষ চাহিদা সম্পন্ন বালক। খেলাধুলার প্রতি তার অনেক আগ্রহ। নিপুর মতো বালকদের নিয়ে খেলতে খেলাধুলার নিয়মকানুনে কী কী ব্যবস্থাপনা গ্রহণ করবে? বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুর খেলাধুলায় যেসব নিয়মকানুন ও ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি তা হচ্ছে, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদেরকে ফুটবল খেলার সময় গোলকিপার হিসেবে রাখতে পারি, এতে তাদের উপর চাপ কমবে। ব্যাডমিন্টন প্রতিবন্ধীদের কথা বিবেচনায় রেখে খেলার মাঠের আকার ছোট করতে পারি এবং খেলোয়াড়দের সংখ্যা কমাতে পারি। টেবিল টেনিস খেলার ক্ষেত্রে প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে তাদের জন্য বিশেষভাবে তৈরি টেবিল ও র্যাকেটের ব্যবস্থা করতে পারি। ভলিবল খেলার ক্ষেত্রে প্রতিবন্ধীদের পক্ষেও যে খেলাধুলা করা সম্ভব সেটা আমরা তাদের বোঝাতে পারি। বোর্ড গেম বড় অক্ষরে বোর্ডের ব্যবস্থা করতে পারি। কার্ড খেলার ক্ষেত্রে কার্ডের বিষয়বস্তু এমনভাবে করতে পারি যাতে খেলোয়াড়দের কাছে আকর্ষণীয় এবং সংবেদনশীল হয়, যেমন পরিচিত চিত্র, চিহ্ন বা প্রতীক ব্যবহার করতে পারি। প্রশ্ন 4, প্রতিবন্ধী বলতে কী বোঝো? বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন 2001-এ বলা হয়েছে যে প্রতিবন্ধী অর্থ এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিকভাবে জীবনযাপনে অক্ষম, তারাই হচ্ছেন প্রতিবন্ধী। প্রশ্ন 5, প্রতিবন্ধীদের খেলাধুলা ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো উল্লেখ করো। বাংলাদেশ সরকার 1995 সালে জাতীয় প্রতিবন্ধী বিষয়ক নীতিমালা অনুমোদন করে। এই নীতিমালার ধারা 12 চিত্ত বিনোদনে বলা হয়েছে, সকলের কল্যাণ ও উপভোগের নিমিত্তে বিদ্যমান বিনোদনমূলক সুযোগ সুবিধায় উন্মুক্ত সুবিধা গ্রহণ করা থেকে প্রতিবন্ধীদের বঞ্চিত রাখা যাবে না। এজন্য সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করবে তা হচ্ছে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সকল প্রকার খেলাধুলা সহ অন্যান্য বিনোদনমূলক ক্ষেত্রে অংশগ্রহণ অবাধ করা হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় ক্রীড়া সংস্থা গঠন করা হবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিবন্ধীদের খেলাধুলার আয়োজন করবে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় প্রতিভাবান প্রতিবন্ধীদের দ্বারা অনুষ্ঠানমালার আয়োজন করবে। প্রশ্ন 6, খেলাধুলার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো লেখো। খেলাধুলার লক্ষ্য ও উদ্দেশ্য। সাধারণভাবে লক্ষ্য ও উদ্দেশ্য এই ধারণার মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, এজন্য আমরা লক্ষ্যের স্থলে উদ্দেশ্য, আবার উদ্দেশ্যের স্থলে লক্ষ্য ব্যবহার করি, কিন্তু এই দুই বিষয় সমার্থক শব্দ নয়, এদের মধ্যে পার্থক্য আছে। লক্ষ্য হলো চূড়ান্ত গন্তব্যস্থল, আর উদ্দেশ্য হলো সেই গন্তব্যস্থলে পৌঁছানোর সংক্ষিপ্ত ও নির্দিষ্ট পদক্ষেপসমূহ। লক্ষ্যের অস্তিত্ব মানুষের কল্পনায় তার রূপায়ণ সম্ভব হয় না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাস্তব। মানুষ উদ্দেশ্য অর্জন করতে পারে, এমনকি তার পরিমাণও সম্ভব। এসব দিক বিবেচনায় খেলাধুলা কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, সেগুলো হচ্ছে খেলাধুলার নিয়মকানুন মেনে ভালো করে খেলতে পারা, কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা, স্নায়ু ও মাংসপেশি সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা, দেহ ও মনের সুষম উন্নতি করা, সুস্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জন করা, সহিষ্ণুতা ও আত্মবিশ্বাস অর্জন করা, উপস্থিত চিন্তাধারার বিকাশ সাধন করা, নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেবা ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়া, বিভিন্ন দলের মাঝে গুরুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠা, আনুগত্যবোধ বৃদ্ধি পাওয়া, খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া, খেলোয়াড়ি ও বন্ধুত্বসুলভ মনোভাব গড়ে ওঠা, প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান প্রদর্শনের মনোভাব গড়ে ওঠা, আত্মসংযমী হওয়া ও আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করা, নেতৃত্বদানের সক্ষমতা অর্জন ও সামাজিক গুণাবলী অর্জন করা, বিনোদনের সাথে অবসর সময় কাটানোর উপায় জানা, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা, সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। অতএব খেলাধুলার মাধ্যমে শারীরিক শিক্ষার উদ্দেশ্য সাধারণ শিক্ষার মতোই ব্যক্তিসত্তার সর্বোচ্চ সুষম বিকাশ সাধন করে থাকে এবং পরিকল্পিতভাবে খেলাধুলায় পারদর্শিতা অর্জনে সহায়তা করে থাকে। শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 3য় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং যারা পুরো ভিডিওটা দেখেছো
তোমরা কিছুটা হলে উপকৃত হবে। তো আগামী পর্বে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলকে সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।